হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। দিস ইজ এরিয়া ম্যাডাম। তো কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। চলে এসেছি আমি আজকে নতুন আর একটা ক্লাস নিয়ে, নতুন আর একটা গল্প নিয়ে। সো ওয়েলকাম টু আওয়ার এডুকেয়ার ফ্যামিলি। তোমাদের সকলকে এডুকেয়ার ফ্যামিলিতে স্বাগত। আজকে আমি আমার ক্লাসের মধ্যে যেটা করাবো সেটা হচ্ছে ক্লাস 10-এর সেকেন্ড স্টোরি বা পরের গল্প। সেটা হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, রিটেন বাই নয়নতারা সেহগাল। তো চলো পুরো গল্পের পুরো ডিটেলসটা আমরা জেনে নিই, পুরো গল্পটা লাইন বাই লাইন মিনিং উইথ অ্যাক্টিভিটি আমরা করে নিই। সো আমরা কম্পিউটার স্ক্রিনের দিকে যাই। লেটস স্টার্ট। তো ফ্রেন্ডস, চলে এসেছি আমরা কম্পিউটার স্ক্রিনে। তো তোমরা বইটা খুলে রেডি করে নাও, কারণ আমরা লাইন বাই লাইন বাংলা মিনিং জানবো। তো বইটা খোলা না থাকলে তোমাদের বুঝতে একটু প্রবলেম হতে পারে। যতক্ষণে তোমরা বইটা খুলে রেডি করে নেবে ততক্ষণ আমি আমার কথাটা বলে নিই। সেটা হচ্ছে যে আজকের যে অ্যাক্টিভিটি আমরা করাবো স্টোরির সঙ্গে সঙ্গে, সেগুলোর জন্য আমি একটা পিডিএফ ফাইল রেডি করেছি, যেটা আমি আজকের ক্লাসের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তোমরা অবশ্যই সেটা ডাউনলোড করে নেবে তোমাদের সুবিধের জন্য। যদি লাগে চাইলে তোমরা খাতাতে পুরো ডিরেক্টলি নোট করেও নিতে পারো। যদি সেটাকে দেখতে চাও বা ডাউনলোড করতে চাও তাহলে একটা পাসওয়ার্ড চাইবে, যে পাসওয়ার্ডটা আমি ক্লাস চলাকালীন মিডিলে বলে দেবো। ওকে, তো আশা করি তোমরা সকলে বইটা খুলে ফেলেছো। বইয়ের দিকে ফলো করো, আমি কম্পিউটার স্ক্রিনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পুরো বিষয়টা। ওকে, তো দেখো কি করাবো আজকে। বললাম যে ক্লাস 10-এর পরের গল্প দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, নয়নতারা সেহগালের লেখা। ওকে, তো প্রথমে দেখো আমরা একটু যিনি লিখেছেন, যিনি লেখক আছেন, অথর আছেন, ওনার সম্পর্কে কিছু কথা জেনে নিই। দেন আমরা কি করব, তোমার গল্প সম্পর্কে একটু জেনে নেব, মানে লাইক স্টোরির ইন্ট্রোডাকশন টাইপের। দেন আমরা গল্পের মানে জানবো, লাইন বাই লাইন মিনিং জানবো। ওকে, তো কি বলছে এখানে অথর অ্যান্ড টেক্সটে কি বলছে, নয়নতারা সেহগাল 1927। তো উনি কি জন্মগ্রহণ করেছিলেন 1927 খ্রিস্টাব্দে। ওকে, ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট ফিমেল ইন্ডিয়ান রাইটার্স ইন ইংলিশ টু রিসিভ ওয়াইডিং রিকগনিশন। তো কী হচ্ছে, উনি ছিলেন প্রথম মহিলা লেখকের মধ্যে একজন, যিনি কী করেছিল যে খুব ভালো লেখক ছিলেন, যিনি ভূষিত হয়েছিল। Her fiction deal with India's response to the crisis brought about by political changes. মেনলি ওনার যে লেখাগুলো ছিল সেই লেখাগুলো হচ্ছে তোমার পলিটিক্যাল যে চেঞ্জেস, রাজনৈতিক যে পরিবর্তন নিয়ে ওনার লেখাগুলো থাকতো আর কি। She won the সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1986 ফর হার নোবেল রিচ লাইক আস। মানে তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন যেটা 1986 খ্রিস্টাব্দে, এবং তার লেখা যে নবেল রিচ লাইক আস নবেল ছিল সেই নবেলের কারণে। তো এবার টেক্সট সম্পর্কে কিছু জেনে নিই আমরা। দ্য টেক্সট অ্যান্ড এক্সট্রাক্ট ফ্রম নয়নতারা সেহগালস মেমোয়ার প্রিজন অ্যান্ড চকলেট কেক রিনাউন্স দ্য ইনসিডেন্টস ফলোয়িং দ্য ডেথ অফ গান্ধীজি। মানে অ্যাকচুয়ালি ওনার যে স্মৃতিচারণ, মানে স্মৃতির যে একটা মেমোরি, মানে স্মৃতির যে একটা ছিল, বা ওনার অটোবায়োগ্রাফি থেকেই, তার অটোবায়োগ্রাফির একটা অংশ থেকেই এই গল্পটা নেওয়া হয়েছে। এবং এই গল্পের মধ্যে গান্ধীজির মৃত্যুর পরের যে ঘটনা, সেই ঘটনাটাও দেখানো হয়েছে। It's vividly describe not only the author's personal sense of loss, মানে এটা শুধুমাত্র যে লেখক ছিলেন তার বা অথরের শুধুমাত্র যে নিজস্ব পার্সোনাল ব্যক্তিগত একটা ক্ষতি হয়ে গেছে সেই সম্পর্কে নয়, বাট অলসো দ্য কালেকটিভ গ্রিফ অফ দ্য এন্টায়ার নেশন অ্যান্ড দ্য পেসিং অ্যাওয়ে অফ মহাত্মা গান্ধী। বরং আমাদের পুরো যে নেশনের, পুরো আমাদের যে ভারতবর্ষের সকলে যে একটা ভীষণ বড় শোকে ছিল, তাদের কাছ থেকে একটা ভীষণ বড় জিনিস হারিয়ে গিয়েছে, সেই বিষয়টা নিয়ে লেখা হয়েছে আর কি। এটাই ছিল হচ্ছে গল্পের ইন্ট্রোডাকশন। এবার আমরা চলে আসবো হচ্ছে ইউনিট 1-এ, এবং আমরা গল্পটার বিস্তারিত লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং জেনে নেব। ওকে, তো চলো কি বলছে দেখো। আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ 30th January 1948 when I was called of Birla House by an urgent telephone. I was having tea at home. তো যখন তিনি কি করছিলেন, তার বাড়িতে বসে 30শে জানুয়ারি 1948 খ্রিস্টাব্দে বাড়িতে বসে চা খাচ্ছিলেন একদিন সন্ধ্যাবেলা। when I was called to Birla House by an urgent telephone call, তাকে বিড়লা হাউসে ডেকে পাঠানো হয়েছিল একটা ইম্পর্টেন্ট টেলিফোন কলে, মানে একটা টেলিফোন কলে তাকে ডেকে পাঠানো হয়েছিল। গান্ধীজি হ্যাড বিন শুট অন হিজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং। গান্ধীজি একটা প্রেয়ার মিটিংয়ে যাচ্ছিল, সেখানে যাওয়ার সময় তাকে শ্যুট করা হয় বা গুলিবিদ্ধ করা হয়। আই ওয়াজ নাম উইথ শক অ্যাজ আই গট ইন টু দ্য কার। আমি যখন গাড়িতে প্রবেশ করেছিলাম তখন আমি ভীষণ হতভম্ব হয়ে গেছিলাম বা হতবাক হয়ে গেছিলাম। এখানে বারবার দেখো আই ওয়াজ কল্ড, আই ওয়াজ এরকম বলা হচ্ছে। আই কেন বলা হচ্ছে, যেহেতু এটা একটা অটোবায়োগ্রাফি, মানে নয়নতারা সেহগাল তার নিজের একটা গল্প থেকে বলছে, নিজের জীবনী থেকে বলছে, যার কারণে এখানে বারবার উনি ওনার কথা উল্লেখ করছেন, যার কারণে আই বলা হচ্ছে। ওকে, at the Birla house, Gandhiji's relatives and followers had gathered round his body.
তো যখন তিনি বিড়লা হাউসে পৌঁছালেন, গান্ধীজির যে আত্মীয় স্বজনরা ছিল এবং তার যে অনুসারীরা ছিল, তারা তাকে তার বডির চারিদিকে ঘুরে, মানে মৃতদেহর চারিদিকে ঘিরেছিলেন। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রিথেড হিজ লাস্ট। এবং সেই ঘরটা প্রচণ্ড পরিমাণে নিস্তব্ধ ছিল, যেন মনে হচ্ছিল যেমন গান্ধীজির মৃত্যুটা, মানে তার লাস্ট ডেথ যেমন হয়েছে, সেই যেরকম নিঃশ্বাস ত্যাগ করেছে সেরকম যেন মনে হচ্ছে পুরো ঘরটা নিস্তব্ধ। Words of Bapuji's death had spreaded through Delhi like a flame fainted by wind. যেমন তার মৃত্যুর খবরটা পুরো দিল্লিতে এমনভাবে ছড়িয়ে পড়েছিল, যেমন বাতাস আগুনকে চারিদিকে ছড়িয়ে দেয়, তেমনই ঠিক তার মৃত্যুর খবরটাও সেইভাবেই পুরো দিল্লিতে ছড়িয়ে পড়েছিল। Sad groups of men and women had collected around Birla House. দুঃখী দল, সেটা ছেলে হতে পারে মেয়ে হতে পারে, ছেলে মেয়ে উভয়ের দুঃখী দল পুরো বিড়লা হাউসের চারিদিকে ছিল। Out of every window one could see a brown blur of faces. মানে বাইরের দিকে প্রতিটি জানলায় দেখা যাচ্ছে যে প্রতিটি জানলার সামনে ব্রাউন, বাদামি কালার যে ফেস, মানে বাদামি কালার মুখ দেখা যাচ্ছে, ঝাপসা বাদামি কালার মুখ। এখানে বাদামি কালার মুখ বলতে মানে বেসিক্যালি আমরা যারা ইন্ডিয়ান মানুষজন আছে তারা না ভীষণ ফর্সা হয় না, মানে লাইক ইংরেজদের মতো এত ফর্সা হয় না। তো বেসিক্যালি কী হয়, তাদের মুখটা দূর থেকে যদি ইম্যাজিন করা যায় তাহলে হালকা বাদামি কালারই দেখতে লাগে, যার কারণে এখানে বাদামি রঙের মুখ বলা হয়েছে। They did not make a sound. তারা কোনো রকম কোনো শব্দ করছিল না। There was an unnatural silence. সেখানে ছিল একটা অস্বাভাবিক নিস্তব্ধতা। It was as if time stood still for those few minutes. যেন কিছু মুহূর্তের জন্য মনে হচ্ছিল বা কিছু সময় মিনিটের জন্য মনে হচ্ছিল যে সময়টা থমকে গেছে। দ্য পিপল ওয়ার টু স্টার্ন টু স্পিক ইন দ্য বিগিনিং। লোকজনেরা প্রথমে কথা বলতে একটু অবাক হয়েছিল। লেটার দে ক্লামার্ড ওয়াইডলি শাউটিং অ্যান্ড ক্রাইং। তারপরে তারা খুব গোলমাল করতে লাগলো, খুব বন্যভাবে গোলমাল করতে লাগলো, চিৎকার করতে লাগলো এবং কান্নাকাটি করতে লাগলো। দে জসলড অন অ্যানাদার ইন আ স্টাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস। তারা মানে ভীষণ অসহায়ের মতন একে অপরকে ধাক্কা লাগাতে শুরু করলো বিড়লা হাউসের ভিতরে ঢোকার জন্য। They calmed a little when it was announced that they would be allowed to see Gandhiji's before the funeral. তারা একটু শান্ত হয়েছিল যখন অ্যানাউন্স করা হলো যে তোমরা সবাই গান্ধীজির শেষকৃত্যের আগে তার মুখ দেখতে পাবে বা তাকে দেখতে পাবে। When one is faced with the shock of the loved one death, যখন আমাদের মনে হয় যে ওয়ান উইম্পার্স, যখন আমাদের মনে হয় যে আমাদের কোনো কাছের মানুষ মারা গেছে বা কাছের মানুষ ছেড়ে চলে গেছে, হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি ওয়াজ লেফট মি। সে আমাকে ছেড়ে চলে গেছে, এখন আমি কি করব? দিস ওয়াজ দ্য শিওরলি দ্য কোয়েশ্চেন আপারমোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল। এই কোয়েশ্চেনটা সকালের সমস্ত মানুষের মাথায় ঘুরছিল। তো এই লাইনটার মধ্যে কি বোঝাতে চেয়েছি? এই লাইনটার মধ্যে এটা বোঝাতে চেয়েছি যে যখন আমাদের কাছের কোনো মানুষ হারিয়ে যায় তখন আমাদের না একটা ফিল হয় যে ও আমাকে ছেড়ে চলে গেল বা উনি আমাকে ছেড়ে চলে গেলেন, আমরা এখন কি করব? মানে আমাদের এখন রাস্তাকে দেখাবে, মানে উনি আমাদের এটা করাতেন, ওটা করাতেন, সেটা করাতেন, তাহলে আমরা এখন অসহায় হয়ে গেছি। তো যে প্রশ্নটা মাথায় আসে গান্ধীজি মারা যাওয়ার পর, যারা যে ওই সভাতে বা ওই শোকের স্থানে যারা উপস্থিত ছিল তাদের সবার মনের মধ্যে সেম প্রশ্নটাই ঘুরছিল। They looked like lost children. তাদেরকে হারিয়ে যাওয়া শিশুর মতো লাগছিল। It was the question in many of our hearts as we sat still shocked and unbelieving. এই কোশ্চেনটা সবার মাথায় ঘুরছিল যখন আমরা বসেছিলাম, আমরা হতবাক ছিলাম, চিন্তায় ছিলাম। We listened to the broadcast telling the people of India that their Bapu was no more. এই খবরটা শোনা যাচ্ছিল কানে যে বা আমাদের বাপু আর আমাদের মধ্যে নেই। তো এটা খুবই দুঃখজনক একটা গল্প, আমাদের মহাত্মা গান্ধীকে নিয়েই লেখা হয়েছে, তার মারা যাওয়ার পরের ঘটনা লেখা হয়েছে এবং লিখেছেন হচ্ছে নয়নতারা সেহগল। এবং তিনি কেন এই বিষয়টা লিখেছেন এবং তিনি খুব কাছ থেকে খুব ভালোভাবে মহাত্মা গান্ধীকে জানতেন এবং তিনি একজন শুভাকাঙ্ক্ষী ছিল তার, বোঝা গেছে, তার কারণে উনি এটা অত ভালো ব্যাখ্যা করতে পেরেছেন। তো এটা ছিল আমাদের ইউনিট 1। তোমাদেরকে সেমভাবে আমি ইউনিট 2টাও বোঝাবো। তো প্রথমে আমরা ইউনিট 1-এর যে এক্সারসাইজটা আছে সেটা আমরা করে নিই, যে অ্যাক্টিভিটিটা আছে সেটা আমরা করে নিই। তো চলো।
তো দেখো প্রথমে আমরা চলে এলাম কম্প্রিহেনশন এক্সারসাইজ। তো তার আগে একটা কথা বলে দিই, গল্পটা তো আমি পড়ানো শুরু করে দিয়েছি, তোমরা জানো আমি ফাদার সেলফও করিয়ে দিয়েছি, ফেবেলও করিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই আগের গল্পগুলো দেখে নেবে, কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট একটা স্টোরি, তেমনই কিন্তু ওগুলোও ইম্পর্ট্যান্ট খুবই। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না। তার সাথে সাথে তোমরা আগের ভিডিওগুলো দেখে নেবে, তোমরা অনেক উপকৃত হবে, অনেক লাভ হবে তোমাদের, ঠিক আছে? তো চলো আমরা এবার অ্যাক্টিভিটিটা দেখে নিই। ওকে, তার আগে পাসওয়ার্ডটাও তোমরা নোট করে নাও। পাসওয়ার্ডটা হচ্ছে NRPSOP। ওকে, NRPSOP, এটা হচ্ছে আজকে যে পিডিএফটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তার পাসওয়ার্ড। ওকে, তো চলো, তো কি বললাম দেখো, প্রথমে কি আসছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। Gandhiji had been shot on his way to the Birla House, অপশন এ। 2 নম্বর হচ্ছে দ্য অথার্স হাউস, 3 নম্বর হচ্ছে আ প্রেয়ার মিটিং, আর 4 নম্বর হচ্ছে আ ফ্যামিলি গ্যাদারিং। মানে যখন তাকে শ্যুট করা হয়েছিল, কোথায় শ্যুট করা হয়েছিল? তো আমরা সবাই পড়লাম যে প্রেয়ার মিটিংয়ে যাওয়ার সময় তাকে শ্যুট আউট করা হয়েছিল, তাকে গুলি করা হয়েছিল, গুলিবিদ্ধ করা হয়েছিল। তো আনসার হবে হচ্ছে প্রেয়ার মিটিং। পরেরটা দেখো, দ্য অথর কেম টু নো অফ গান্ধীজির ডেথ বাই আ লেটার, আ টেলিফোন কল, আ টেলিগ্রাম, আ পাবলিক ব্রডকাস্ট। তাহলে অথার কিভাবে জানলো, তার কাছে খবরটা কিভাবে এসেছিল গান্ধীজি মারা যাওয়ার? তো আর্জেন্ট টেলিফোন কল, আমরা গল্পের মধ্যে পড়েছি, তো আনসার হবে হচ্ছে টেলিফোন কল। পরেরটা দেখো, when one is faced with the shock of a loved one's death, one whimpers, laughs, claps, shouts। তো কি হবে এটা? আনসার হবে হচ্ছে whimpers। তো এটা ছিল হচ্ছে আমাদের এমসিকিউ। এবার চলে এসেছি পরেরটাতে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। মানে কিছু 3টে সেন্টেন্স এখানে লেখা আছে, ABC, এই 3টে সেন্টেন্স লেখা আছে, এবং এই 3টে সেন্টেন্সকে কমপ্লিট করতে হবে কিসের মাধ্যমে? যে ইউনিট 1-এ যে টেক্সটটা আমি তোমাদেরকে পড়িয়েছি বা টেক্সটটা তোমাদের বইতে আছে, সেই টেক্সটটার মাধ্যমে তোমাদেরকে এটা পুরোটা কমপ্লিট করতে হবে। ওকে, তো প্রথমটা কি আছে, ডেট অন হুইচ গান্ধীজি ওয়াজ শুট ডেড। তো কোন ডেটে শ্যুট করা হয়েছিল, তাকে গুলিবিদ্ধ করা হয়েছিল? তো তো কি হচ্ছে, জানুয়ারি 30, 1948। তাহলে এটা হবে হচ্ছে আনসার। ওকে, পরেরটা দেখো, প্লেস ওয়্যার গান্ধীজিজ ব্রিথেড হিজ লাস্ট। তো বিড়লা হাউস। এবং সিতে দেখো, ইনফরমেশন গিভেন বাই দ্য ব্রডকাস্ট, অ্যানাউন্সমেন্ট অফ গান্ধীজিজ ডেথ টু দ্য পিপল অফ ইন্ডিয়া। পরেরটা দেখো, state whether the following statements are true or false, provided sentence, phrase, words in support of your answer। মানে ট্রু ফলস করতে হবে, তার সঙ্গে সঙ্গে সেটা কেন ফলস তার হিসাবে একটা সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে, সেটা কেন ট্রু তার উপরে বেস করে একটা সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। ওকে, তো প্রথমটা কি বলছে, দ্য অথার রিসিভড অ্যান আর্জেন্ট টেলিফোন কল ইন দ্য মর্নিং। তাহলে অথার যে টেলিফোন কলটা রিসিভ করেছিল সেটা সেটা সকালবেলা ছিল, এটা অবশ্যই ফলস, কারণ তিনি সন্ধ্যাবেলা চা খাচ্ছিল তার বাড়িতে বসে, তো ফলস। এবং সাপোর্টিং স্টেটমেন্টে কি আছে দেখো, দ্য অথার রিসিভড অ্যান আর্জেন্ট টেলিফোন কল ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং হবে এটা। দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিই, দেখো, হোম অন দ্য ইভিনিং, ইভিনিংয়ে সন্ধ্যাবেলা সে কী করছিল, চা খাচ্ছিল, তাহলে এটা হবে হচ্ছে ইভিনিং। তো এখানে ইভিনিং হবে অ্যাকচুয়ালি। ওকে, তো চলো পরেরটা দেখি, পিপল অ্যাটেম্প টু ব্রেক ইনটু দ্য বিড়লা হাউস, ট্রু, দে জসল্ড অন অ্যানাদার ইন আ স্ট্যাম্প টু ব্রেক ইনটু দ্য হাউস। মানে কেন এটা করছিল, বিড়লা হাউস ব্রেক করে দেওয়ার কারণ হচ্ছে যে যখন তারা মানে ভাবছিল যে দেখা করতে পারবে না বা আর লাস্ট দেখতে পাবে না, তখন কী করছিল, তারা খুব অসহায়ের মতো একে অপরকে ধাক্কাধাক্কি করতে লাগছিল বিড়লা হাউসের মধ্যে ঢোকার জন্য। তো এটা হচ্ছে ট্রু, এবং এটা হচ্ছে তোমার, এটাই ছিল তার সাপোর্টিং স্টেটমেন্ট। পরেরটা দেখো, দ্য নিউজ অফ গান্ধীজিজ ডেথ ডিড নট শক দ্য পিপল। মানে পিপল শকড হয়নি গান্ধীজির মৃত্যুর খবর শুনে, এটা অবভিয়াসলি ফলস। আর সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে উই স্যাট স্টিল শকড অ্যান্ড আনবিলিভেবল। তো চলো, এটাই হচ্ছে আমাদের ইউনিট 1-এর কম্প্রিহেনশন এক্সারসাইজ।
তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কোনো রকম কোনো প্রবলেম নেই। যদি প্রবলেম থাকে কোনো ব্যাপার নয়, আমি তোমাদের সঙ্গে আছি। কোনো প্রবলেম হলে কমেন্ট সেকশন আছে, অবশ্যই বলে ফেলো। আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের সমস্ত প্রবলেম সলভ করার চেষ্টা করব, তোমাদের ক্লাস ক্লিয়ার করার চেষ্টা করব। দরকার পড়লে রিপিট ক্লাস হবে, তোমরা যেটা চাইবে সেটাই হবে। তো ওই জন্য চটপট পুরো ভিডিওটা দেখে ফেলো, আর লাইক করে ফেলো, কমেন্ট করে ফেলো, শেয়ার করে ফেলো। যদি আমার মধ্যে কোনো প্রবলেম হয় তাহলেও বলতে পারো, উইদাউট এনি হেজিটেশন। আমি নিজেকে মডিফাই করে নেব, কারণ আমি মানুষ, অবশ্যই ভুল হতে পারে। তো তোমরা সবাই ভালো থাকবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আরও একবার বলছি, অবশ্যই লাইক করতে ভুলবে না কিন্তু। তো চলো সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার। তো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই।